This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শর্মিষ্ঠার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। ঘড়ির কাঁটা 2:06 ফুল অ্যান্ড ফাইনাল। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ধর্মতলার দিকে। মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 1:45 নাগাদ পৌঁছে গেছে। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে সংঘাতে এবার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে তৃণমূল নেত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্র খবর, এসআইআর নিয়ে বিরোধের পাশাপাশি বৃহস্পতিবার আচমকা রাজ্যপাল বদলের বিষয়টি নির্বাচনী আবহে বিশেষ মাত্রা যোগ করতে চলেছে। সেক্ষেত্রে বৃহত্তর পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী সময়ে এই মঞ্চ বহাল রাখার প্রস্তুতি রাখছে তৃণমূল কংগ্রেস। সৌরভের কাছে আবার যাবো। সৌরভ, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখনও ধর্ণা দিয়েছেন, সেই ধর্ণা একদিনের হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসক তখনও ধর্ণা দিয়েছেন, সেই ধর্ণা একদিনের হয়নি। আজকেও তিনি শাসক, আজকেও ধর্ণা দিচ্ছেন। কত দিনের ধর্ণা? একেবারে এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে। তবে ধর্ণা মঞ্চের নির্মাণ যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে করা যায় অতীতের ঘটনা পরম্পরাকে মেনে যে এই ধর্ণা বেশ কয়েকদিন চলবে। তবে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো বিবৃতি আমরা পাইনি। যেটা মনে করা হচ্ছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকেই ঘোষণা করবেন আগামী আন্দোলনের রূপরেখা। তবে এসআইআর আবহে আরও একবার ঐতিহাসিক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পথ চলার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সেই মেট্রো চ্যানেলে ধর্ণা অবস্থানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্ধারিত সময় দুপুর 2:10 আগেই কিন্তু তিনি মঞ্চে চলে আসেন। এবং যেটা মনে করা হচ্ছে যে এসআইআরকে কেন্দ্র করে একদিকে যেমন রাস্তায় রয়েছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আদালতেও মুখর হতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন তিনি। এবং আজ যখন 60 লক্ষেরও বেশি নাম অমীমাংসিত রয়েছে এবং সেখান থেকে সেই গোটা বিষয়টি নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দেয়, কি রায় দেয়, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু রাস্তায় নামলেন। বৈধ ভোটারদের যাতে কোনোভাবে ভোটাধিকার হরণ করা না যায়, এই অঙ্গীকার এবং এই স্লোগানকে সামনে রেখে এবারে কিন্তু তিনি পথে নামলেন। সামগ্রিকভাবে আগামী কর্মসূচি কি এটা তিনি নিজেই ঘোষণা করবেন। এই মুহূর্তে তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে ধর্ণা মঞ্চে একদিকে তার তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারাও কিন্তু এই মুহূর্তে সামিল হয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচি 2006 সালে তুমি যেমনটা উল্লেখ করেছিলে বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করে 26 দিন ব্যাপী এই ধর্ণা কর্মসূচি পালিত হয়েছিল। পরবর্তীকালে প্রাক্তন পুলিশ কর্তা স্বাভাবিকভাবে এই জায়গার একটা গুরুত্ব রয়েছে তৃণমূলের রাজনৈতিক ইতিহাসে, কিন্তু রাজ্য রাজনীতির ইতিহাসেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সচিত্র ভোটার কার্ড নিয়ে তিনি আন্দোলন করেছিলেন, তিনি সবার আগে আওয়াজ তুলেছিলেন। আজ তিনি পথে নেমেছেন, আজ তিনি অবস্থান করছেন যাতে ন্যায্য ভোটারদের অধিকার কেড়ে না নেওয়া হয়। দুটো বিষয়টা একেবারে প্রায় একই পথে যাচ্ছে, কিন্তু যেটা তিনি আগে বিরোধী থাকাকালীন করেছিলেন, এখন তিনি রাজ্যের শাসকের ভূমিকায় রয়েছেন। এখনো তিনি ভোটারদের পাশেই রয়েছেন এবং ন্যায্য ভোটাধিকার যাতে কারণ না করা হয় সেই কারণেই তিনি অবস্থান বিক্ষোভে বসলেন। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে সঙ্গে রয়েছে। দীক্ষা, এই বিষয়টা তো সত্যি আজকের দিনটার কথা যখনই উল্লেখ করা হচ্ছে তখনই বারবার আমরা ফিরে যাচ্ছি যে মেট্রো চ্যানেলে কবে কোন ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান করেছেন। কারণ তার অবস্থান মানে একটা চাপে রাখার কৌশল, তার অবস্থান মানে একটা দৃঢ় রাজনৈতিক বার্তা দেওয়া, তার অবস্থান মানে জাতীয় রাজনীতিতে সেই বিষয়টাকে ছড়িয়ে দেওয়া। এই এসআইআরকে কেন্দ্র করে অবস্থান বা পথে নামা সেভাবে কিন্তু বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখা যায়নি। অন্য রাজ্যেও এসআইআর হচ্ছে, এই রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে কি বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী এর আগে যে জাতীয় রাজনীতিতে
বার্তা দিয়েছেন এসআইআর নিয়ে, সেটা আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে সেখানে তিনি হিয়ারিং এ তিনি নিজে গিয়ে উপস্থিত থেকেছেন এবং বাংলার মানুষের কথা নিজে বলেছেন যে কি ধরনের লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য বাংলার মানুষের নাম বাদ যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা জানি প্রায় গতকাল পর্যন্ত 60 লক্ষ মানুষের নাম বাতিল ছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা সেই সমস্ত নামের যাচাই করছেন। এবং আমরা একটা বেশি ছবি দেখতে পাবো যে অনেক মানুষ এসছেন যাদের নাম বাদ গেছে এবং অনেকে শেকল জড়িয়ে এসছেন, যারা গায়ে শেকল জড়িয়ে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই এসআইআর এর বিরোধিতা করেই আজকে রাজস্থানে নেমেছেন। তিনি বলেছেন যে বারবার বলেছিলেন যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু যে প্রসেসে এসআইআর করা হয়েছে এবং যত তাড়াতাড়ি এসআইআর করা হচ্ছে তাদের বহু যোগ্য ভোটারের নাম বাতিল আছে। যারা ইতিমধ্যে সমর্থনে এসেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে অবস্থান মঞ্চে রয়েছেন, যারা সেখানে সাক্ষী থাকতে এসেছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে আমি বিএলও রক্ষা কমিটির একজন সদস্য, দিদিকে ধন্যবাদ জানাতে এসেছি যেভাবে দিদি লড়েছেন বিএলওর পক্ষে নিয়ে, সিটিজেন অফ বেঙ্গল পক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট। দেখো আমি একটু কথা বলছি, আপনি কি আপনার পরিচয়টা দিন? আমার উদয়, বিএলও রক্ষা কমিটি একজন সদস্য আমি ধন্যবাদ জানাতে এসেছি দিদির কাছে বুথ লেভেল অবধি। হ্যাঁ, এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বান্দি বানিয়ে রেখেছে, দিদি এইটা দিয়ে মুক্তি করাবেন, সেই জন্য আমরা এসেছি এখানে। উদয়, বিএলও রক্ষা কমিটি, উদয়। হ্যাঁ, আমি বিএলও রক্ষা কমিটি, হ্যাঁ বিএলও রক্ষা কমিটির সদস্য একজন সদস্য। আমরা দেখতে পাচ্ছি বিএলও রক্ষা কমিটির সদস্য, তার একটু ছবিটা আমি দেখাতে পারবো। পুরো শেকল দিয়ে তিনি নিজেকে পুরো বেঁধে দিয়েছেন এবং অনেকেই যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। দাদা একটু যদি কথা বলেন, আপনারা এখানে আজকে কেন এসেছেন? আমরা বিএলও রক্ষা কমিটি থেকে এসেছি এবং আমাদের ধর্ণা 103 দিন আজকে হয়েছে। গত নভেম্বরের 24 তারিখ থেকে আমাদের ইসিআইয়ের সামনে ধর্ণা চলছিল। যেভাবে ইসিআই আমাদের ওপর, বিএলওদের ওপর যেভাবে মানে একদম নাকে দড়ি দিয়ে যেভাবে কাজগুলো করাচ্ছিল, আমাদেরকে একদম সেই শেকলের মতো বেঁধে রেখেছিল, তারই প্রতীক হিসাবে আমাদের সহকর্মী এসেছেন। আজকে মুখ্যমন্ত্রী সর্বপ্রতি সুপ্রিমো বসেছেন, তৃণমূল সুপ্রিমো, তার সঙ্গে সাংসদরা আছেন, তার সাথে রাজ্যসভার সাংসদরা আছেন, নেতারা আছেন, বিধায়করা আছেন। আপনারা কি তার সমর্থনে এখানে এসেছেন, বাংলার মানুষের জন্য এসেছেন? আমরা তো অবশ্যই, আমরা বাঙালি, বাংলার মানুষ এবং সেই সঙ্গে আমরা বিএলও। এতদিন ধরে আমাদের যে ধর্নাটা চলছিল তার যে মূল বক্তব্য ছিল যে বাংলার মানুষকে আমাদের হাত থেকে মুক্ত করা, এবং যেভাবে তারা ইসিআই আমাদের ওপর বন্দুক রেখে কাজ করিয়েছে, সেই জায়গা থেকে আমরা মুক্তি চাইছিলাম। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরও যে দাবি, সেই যে ধর্ণা মঞ্চের যে আসল উদ্দেশ্য, সেটা আমাদের মতোই, আমাদের সঙ্গে একমত, তাই আমরা তার এই ধর্ণা মঞ্চ। একবার ছবিটা দেখাবে দীক্ষা, একবার ছবিটা দেখানো সম্ভব যেখানে আছো সেখান থেকে? অনেক বিএলওরা একেবারে আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী মাখনদাকে। পুরো মুখ্যমন্ত্রীর পুরো এটা কিন্তু প্রেজেন্টেড মাখনদা দেখাও যে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, তার পাশে রয়েছেন বসে রয়েছেন বাবুদা, সুজিতা, একদম বোঝা যাচ্ছে। দীঘা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা অবশ্যই সেই ধর্ণা মঞ্চের প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদদের নিয়ে, তার বিধায়কদের নিয়ে এই মুহূর্তে ধর্ণা মঞ্চে রয়েছেন এবং সাধারণ মানুষও সেখানে ভিড় করছেন। জানেন, আজকে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন এবং একই তার দাবি যে নির্বাচন কমিশন 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটাই মূলত দাবি। কি বলবেন স্যার? আমি অ্যাজ এ চিফ মিনিস্টার তিনি কিন্তু বসছেন, নট। দেখুন, এটা যেটা আছে আমি কিছু এটা বলতে পারবো না, ইলেকশন কমিশনে এটা ইখতিয়ার মধ্যে আসে। আমি ফাংশন করি স্টেটে আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইসিআই। পলিসি ডিসিশন আমার ইখতিয়ার মধ্যে নেই। এটা পলিসি ডিসিশন এরিয়া আছে, এটা ইসিআই হি ডিসাইড করবে। এদিকে এসআইআর ইস্যুতে মমতা ধর্ণা কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। এরপর বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিরোধী দলনেত্রী হিসেবে মাঝে মধ্যেই ধর্ণা দিতে হবে, সেই প্র্যাকটিস করছেন মুখ্যমন্ত্রীকে, এভাবেই খোঁচা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝে ধর্ণা দিতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। বিজেপি বাংলায় কোনোদিন আসবে না, সাম্প্রদায়িক শক্তির বাংলায় কোনো স্থান নেই। যতই ফন্দি করো, যতই
ইলেকশন কমিশনকে দিয়ে কাজ করাও, যতই এর আগে ইডি সিবিআইকে দিয়ে করাও, যতই সেন্ট্রাল ফোর্স আনো, বাংলায় এসব চলে না। বাংলা রবীন্দ্রনাথের জায়গা, নজরুলের জায়গা, এই জায়গায় এসব চলে না। তার ধর্ণা মানে সেটা ভোট, এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতি কার? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বর বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, মানুষকে যা বলবে তার উল্টোটা করবে। এখন ধর্ণা দিয়ে নকড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে। আবার দেখুন একের দিন তো খাবেও না কায়দা করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাপে রাখার কৌশল নিচ্ছে, তখন রাজ্যের বিজেপির পক্ষ থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে এবং তা এসে পৌঁছবে ব্রিগেডে। 15 তারিখ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভা রয়েছে, কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হচ্ছে এই পরিবর্তন যাত্রাকে। কেন? মুর্শিদাবাদেও বিজেপির পরিবর্তন যাত্রা আটকানোর অভিযোগ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, বড়োয়ার জালিবাগানে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, এই পরিস্থিতি কেন তৈরি হলো? কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল, রীতিমতো ধাক্কাধাক্কি সেখানে। কৌশিক, এই পরিস্থিতি তৈরি কেন হলো? বারুইপুর কোচবিহারের পর মুর্শিদাবাদেও পরিবর্তন যাত্রা আটকানোর অভিযোগ উঠছে, পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। কৌশিক, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এরকম হলো? দেখো, যখন পরিবর্তন যাত্রা বীরভূম থেকে মুর্শিদাবাদে প্রবেশ করে ঠিক বড়োয়ার সেই জালিবাগানের রাস্তায়, সেখানে কিন্তু পুলিশ আটকে দেয়। যেমনটা অভিযোগ, পাশে একটি ধার্মিক স্থান থাকায় কিন্তু পুলিশ সেখানে বাধা দেয় এবং সেই ধার্মিক স্থানে পাশ দিয়ে যেতে দেওয়া হবে না, এরকমটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। সেই কারণে এমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাঁধে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয় এবং এসডিপিও পদমর্যাদার অফিসার কিন্তু সেখানে ছিলেন। তাদের উপস্থিতিতে এই যে বিজেপির রথ, সেই রথকে আটকানো হয়েছে এবং এর পরবর্তীতে সেই রথ আটকানো হলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং বচসা। পরবর্তীতে সাংসদ জানান যে এই ঘটনায় রথ আটকানোর প্রতিবাদে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হবেন এবং যেভাবে তার পরবর্তীতে যখন পরিস্থিতি গরমে পৌঁছায়, তারপরেই কিছুটা পুলিশ ব্যারিকেড করে সেই রথকে নিয়ে আসে। অর্থাৎ পুলিশের যে প্রথমে বাধা দেওয়া রথ, যে বিজেপির যে পরিবর্তন সংকল্প যাত্রার যে রথ, সেই বাধা দেওয়ার চেষ্টা চলছিল। একদম, আপাতত তোমাকে ধন্যবাদ। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে, মুর্শিদাবাদে বিজেপির পরিবর্তন যাত্রা আটকানোর অভিযোগ। নতুন শিল্প কারখানা হবে, কর্মসংস্থান, সার্টিফিকেট নিয়ে বেকারদের এই পথ দেখাচ্ছে। বড়োয়ার পর বারুইপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বারুইপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় বাধার অভিযোগ, পুলিশ বিজেপি কর্মী তুমুল কথা কাটাকাটি, অনুমতি না থাকার কারণ দেখিয়ে মিছিল আটকায় পুলিশ। প্রতিবাদে বারুইপুর চম্পাহাটি রোড অবরোধ করে বিজেপি। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এই ছবি বারুইপুরে। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, ছবি তো আমরা দেখছি, বিজেপির অভিযোগটা কি ছিল, পুলিশের যুক্তি কি ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বারুইপুরে আজকে বিজেপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে পরিবর্তন সংকল্প যে যাত্রা, তারই কর্মসূচি ছিল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর এবং চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু যখন বিজেপির পক্ষ থেকে তারা সেই
র্যালি নিয়ে যাচ্ছিল এবং সেখানে পুলিশের পক্ষ থেকে অর্থাৎ বারুইপুর পুলিশের পক্ষ থেকে বাইক র্যালিকে কিন্তু সেখানে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যেহেতু তাদের নাকি সেখানে কোনো অনুমতি নেওয়া ছিল না এবং এই নিয়েই রীতিমতো বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের সেখানে বাকবিতণ্ডা বেঁধে যায় এবং শেষমেশ যখন তাদের র্যালি সেখানে বাধাপ্রাপ্ত হয় পুলিশের দ্বারা, সেই অবস্থায় বিজেপির পক্ষ থেকে রাস্তায় তারা বসে পড়েন নড়িদানা এলাকাতে। পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সেই যে তাদের পরিবর্তন সংকল্প সভা যার আগাম অনুমতি ছিল সেই সভার কিন্তু যাওয়ার যাত্রার কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয় এবং নির্বিঘ্নে সেই যাত্রা সম্পন্ন হয়েছে চম্পাটিতে গিয়ে। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের র্যালি কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে সেখানে বাধাপ্রাপ্ত করেছে, আর এই বাধাপ্রাপ্তকে কেন্দ্র করে রাজনৈতিক পর্যায়ে সেখানে বেঁধে গিয়েছে। সেই দরজার ছবি আমরা দেখাচ্ছিলাম, ধন্যবাদ। দেখুন দুটো ছবি এবার আপনাদেরকে একসঙ্গে দেখাই। গতকাল কোচবিহার দেখাচ্ছিলাম আর আজকে সকাল থেকে দুটো ছবি, একটা বড়োয়ার ছবি মানে মুর্শিদাবাদের বড়োয়া, আরেকটা দক্ষিণ 24 পরগনার বারুইপুর। দু ক্ষেত্রেই একই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, পুলিশ তাদের এই যাত্রা আটকে দেয়। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। ভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে, ওকে আমি কোর্টে তুলবো কালকেই, আমি ওর বিরুদ্ধে কেস করছি, ওকে আমি দেখে নেব। উদ্দেশ্য প্রণোদিতভাবে যাত্রা রুখে দিয়েছে এখানকার যে পুলিশ অফিসার আইপিএস আছে। এদিকে নিউটাউনে বিজেপির পরিবর্তন রথযাত্রা প্রচার মিছিলে বাধার অভিযোগ করছে এবং পুলিশের বিরুদ্ধে সেই অভিযোগটা উঠছে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বিজেপি কর্মীদের, রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। অর্থাৎ মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বারুইপুরের ছবি দেখালাম, এদিকে নিউটাউনের ছবি আপনারা দেখছেন যেখানে বিজেপির পরিবর্তন রথযাত্রা প্রচার মিছিলে বাধা দিয়েছে পুলিশ, এরকমই অভিযোগ। রীতিমতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, বচসা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী রঞ্জিত, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, বিভিন্ন জায়গায় এই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা, কিন্তু এখানে প্রচার মিছিল হচ্ছিল, সেই মিছিলের কি অনুমতি ছিল না? একদমই, দেখো পুলিশের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে পুলিশের যেটা দাবি যে পুলিশের কাছ থেকে কোনো ধরনের বৈধ, তুমি আমাদের সঙ্গে থাকো। মনে রাখবেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো, এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করবো, who have been declared dead, they died, they are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming, but today 22 families are coming from such category. We want রয়েছেন বিধায়ক, সাংসদ এবং প্রচুর সাধারণ মানুষও সেখানে গিয়েছেন, তাদের সমর্থন জানাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানের ইস্যু বা অবস্থানের বিষয়টিকে। তারাও সেখানে রয়েছে এবং তাদের উদ্দেশ্যেই বার্তা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকদের ভোটাধিকার যাতে রক্ষা করা যায়, ন্যায্য ভোটারদের অধিকার যাতে রক্ষা করা যায়, সেই ইস্যুতেই এবার পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই পুরনো জায়গা মেট্রো ওয়াই চ্যানেল, যেখানে সিঙ্গুর নিয়ে জমি আন্দোলন নিয়ে তিনি অবস্থানে বসেছিলেন, তারপর রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তল্লাশি চালিয়েছিল সেই বিষয়টি নিয়ে তিনি অবস্থানে বসেছিলেন। আবারও সেই মেট্রো ওয়াই চ্যানেল 26শে বিধানসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবে তিনি কোথাও কি একটা অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন জাতীয় রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে, সেই বিষয়টাই কিন্তু রাজনৈতিক মহল স্বাভাবিকভাবেই নজর আছে। প্রচুর মানুষ এসে ভিড় করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য, তার ইস্যুকে সমর্থন জানানোর জন্য সেই মেট্রো ওয়াই চ্যানেলের যে অবস্থান মঞ্চ রয়েছে তার সামনে এসে উপস্থিত হচ্ছে।
আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জে। সেখানে বিজেপির পরিবর্তন যাত্রার সভামঞ্চ খুলল পুলিশ। অনুমতি না থাকায় খোলা হয়েছে মঞ্চ, এমনটাই পুলিশ সূত্রে খবর। কোচবিহারের নাটাবাড়ি হয়ে তুফানগঞ্জ পৌঁছানোর কথা ছিল বিজেপির রথের, সেই মতো তুফানগঞ্জে সভা তৈরি হয়েছিল, সভামঞ্চ তৈরি হয়েছিল। পুলিশ সভামঞ্চ খুলে দেওয়া ক্ষোভ বিজেপির। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। গতকাল আমরা দেখেছিলাম পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে কোচবিহারে একটা চাপানুতো তৈরি হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। আর আজকে তুফানগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ খুলল পুলিশ। অনুমতি না থাকাতেই খোলা হলো মঞ্চ, এমনটাই পুলিশ সূত্রে খবর। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। নাটাবাড়ি হয়ে তুফানগঞ্জে পৌঁছানোর কথা ছিল বিজেপির রথের, সেই মতো তুফানগঞ্জে একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল। পুলিশ সভামঞ্চ খুলে দেওয়ায় ক্ষোভ বিজেপির তরফ থেকে। জেলা বিজেপির পরিবর্তন যাত্রা রয়েছেন কেন্দ্রীয় বঙ্গ বিজেপির নেতারা। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। চট করে দেখিয়ে দিই কোন কোন জায়গা, কোন কোন নেতারা পৌঁছে গেছেন, পৌঁছে যাবেন। কুমারগ্রামে সুকান্ত মজুমদার, হাওড়ার বালিতে মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও থাকছেন, নারায়ণগড়ে থাকবেন গিরিরাজ সিং, শুভেন্দু অধিকারী, পুরুলিয়ায় শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, স্বরূপনগরে রাহুল সিনহা, শান্তনু ঠাকুর, লকেট, অর্জুন সিং, জয়নগরের রথযাত্রায় থাকবেন দিলীপ ঘোষ, বিপ্লব দেব, হেমতাবাদে থাকবেন নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, বর্ধমানে থাকবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খা। 9 জেলার বিজেপির পরিবর্তন যাত্রা, তার মধ্যে অবশ্যই নজর রয়েছে আমাদের এই মুহূর্তে তুফানগঞ্জের দিকে। ঠিক কি ঘটেছিল সেখানে, কি অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, পুলিশ কি যুক্তি দিচ্ছে, এখন কি অবস্থা? সুমন, একেবারে দেখো তুফানগঞ্জের যে বলরামপুর, সেইখানে কিন্তু এই মুহূর্তে রথ চলে এসছে। এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে এই এলাকায় যে সভা মঞ্চ তৈরি করেছিল বিজেপি, সেটি পুলিশ কিন্তু খুলে নিয়েছে এবং এই মুহূর্তে আবারও সেই জায়গায় সভা মঞ্চ তৈরি করে তারা এখন কিন্তু রথ চলে এসছে এখানে। এই রথে সরাসরি আমি ছবিটা দেখাতে বলবো। এখানে কিন্তু সুকান্ত মজুমদার রয়েছেন সেই রথে এবং বিজেপির অনেক নেতা কর্মীরাই কিন্তু রয়েছেন নাটাবাড়ির বিধায়ক। এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে সুকান্ত মজুমদার সেই রথ থেকে নেমে আসবেন এবং এই মন্দিরে পুজো দেবেন। ফলে যেটা তুমি বলছিলে যে এই যে জায়গা, এই জায়গায় কিন্তু বিজেপির যে সভা মঞ্চ ছিল সেই মঞ্চটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আমি দেখাতে বলবো এই যে জায়গাটা, বলরামপুর যে চৌপতি যে জায়গাটা, এখানেই তৈরি হয়েছিল সেই সভা মঞ্চ এবং এটাই কিন্তু খুলে দেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এখন এই জায়গায় কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছেছেন এই সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। তারা এখন এখানে যাবেন। এখানে মালতী রাভা রয়েছেন, এখানকার যিনি বিধায়ক, তিনি আমি একটু ধরার চেষ্টা করবো। দাদা, এখানে তো পুলিশ খুলে দিয়েছিল মঞ্চ তো খুলে দিয়েছিল। পুলিশ বুঝতে পারছে না যে আমরা এলে ডিএটা পাবে, তৃণমূল থাকলে ডিএটা কিন্তু পাবে না, সপ্তম বেতন কমিশনে পাবে না। আইপিএসরা উপরে বসে ভালো মাইনে পাচ্ছে, কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে, বেচারা নিচের তলার পুলিশরা মাইনে পাচ্ছে না, কিন্তু আইপিএসদের কথা শুনে কাজ করতে হচ্ছে। সারা ব্যাপক, উত্তরবঙ্গে তো ধুয়ে মুছে সাপ, তৃণমূল তল্পি তল্পা গুটিয়ে বাড়ি যাবে। প্র্যাকটিস করছে, আগামী দিনে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, রোজ ধর্ণা দিতে হবে। সুমন, বড় একটা জায়গাতে পুলিশের স্পষ্ট অভিযোগ মিছিল আটকানো হয়েছে। একেবারে এটাই কিন্তু বললেন যে এইখানে যেভাবে বিজেপির একটার পর একটা বাধা তৈরি করেছে এখানে পুলিশ, এটা কিন্তু বারংবার বলছে। কিছুক্ষণ আগে মালতী রাভা তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন যে এখানে 144 ধারা জারির মতো অবস্থা তৈরি করেছিল পুলিশ। ফলে এই যে জায়গা, সেখানে সুকান্ত মজুমদার এসছেন এবং এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের ছবিটা আমি একটু দেখাতে বলবো। এই মন্দিরে কিন্তু এই মুহূর্তে পুজো দিতে উঠেছেন সুকান্ত মজুমদার এবং তিনি যেটা স্পষ্ট করে বললেন যে ডিএ বাড়বে এবং সেই ডিএটা কিন্তু পুলিশও পাবে। ফলে মমতা ব্যানার্জি যে ধর্ণা দিয়েছেন, ধর্ণা দেওয়াটাকেও তিনি কিন্তু বললেন যে এখন থেকেই প্র্যাকটিস করা উচিত, কারণ আগামীতে তাকে অনেক ধর্ণা এরকম দিতে হবে। স্বাভাবিকভাবেই আজকে বিজেপির দ্বিতীয় দিনের যে রথযাত্রা, বেশ কয়েক জায়গাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও এই মুহূর্তে কিন্তু তুফানগঞ্জ বিধানসভায় এসে পৌঁছেছে এই রথযাত্রা এবং এখান থেকেই কিন্তু দেখছি আমরা। নজর রাখো সুমন, নজর রাখো। আপনাদেরকে চট করে জানিয়ে রাখি কোন কোন নেতারা কোথায় কোথায় পৌঁছেছেন বা পৌঁছাবেন 9টা জায়গা থেকে।
কেন্দ্রীয় এবং বঙ্গ বিজেপির নেতারা রয়েছেন কুমারগ্রামের সুকান্ত মজুমদার, হাওড়ার বালিতে মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময় সিং মাহাতো, নারায়ণগড়ে থাকবেন গিরিরাজ সিং, শুভেন্দু অধিকারী, পুরুলিয়ায় শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, স্বরূপনগরে রাহুল সিনহা, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, জয়নগরে রথযাত্রায় থাকবেন দিলীপ ঘোষ, বিপ্লব দেব, হেমতাবাদে থাকবেন নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, বর্ধমানে থাকবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খা। সারা বাংলা জুড়ে বাংলার মানুষ পরিবর্তন চাচ্ছে, এটা শুধু সময়ের অপেক্ষা। 15 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ব্রিগেডে আসার কথা, ঠিক তার আগে সমস্ত পশ্চিমবঙ্গে যেখানে যেখানে রথযাত্রা হচ্ছে সেটা শেষ হবে মাননীয় প্রধানমন্ত্রীর সভা দিয়ে। রথ এবং পরিবর্তন যাত্রা বাংলার মানুষের জন্য, এটা একটা বাই প্রোডাক্ট, কিন্তু বাংলার মানুষের দাবি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন চাই। ঠিক 2026-এর নির্বাচনের পরে ওনাকে ধর্ণা প্রদর্শনী করতে হবে, তাই এখন থেকে সেটার অভ্যাস উনি করছেন। নতুন রাজ্যপাল হয়েছেন RN রবি, এটা কি রাষ্ট্রপতি শাসনের কোনো ইঙ্গিত মনে হচ্ছে? দেখুন, এখনই এইভাবে কিছু প্রেডিক্ট করা যায় না, কিন্তু এক কথায় বলা যায় যে যিনি আমাদের রাজ্যপাল হয়ে আসছেন তিনি নিশ্চিতভাবে এর আগে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, পদ সামলেছেন। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, যেভাবে এখানে ল অ্যান্ড অর্ডার কোলাপসড হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো যে ওনার মতন একজন রাজ্যপাল নিশ্চিতভাবে সংবিধানের সঠিক রক্ষা করতে পারবেন। গতকাল বাংলায় পরিবর্তনের ডাক তুলে বিজেপির রথযাত্রা। আমরা তুফানগঞ্জের ছবি দেখাচ্ছিলাম, মানে উত্তরবঙ্গে ছিলাম, উত্তরবঙ্গের আরো একটা ছবি দেখাবো, জলপাইগুড়ি। সেখানে চূড়ান্ত তালিকায় বৈধ ভোটারের নাম বাদে ভোট বানচালের হুঁশিয়ারি দিয়ে কমিশনকে তীব্র নিশানা জলপাইগুড়ির তৃণমূলের সংখ্যালঘু সেলের। চূড়ান্ত তালিকার আগে ভোট নয়, হুঁশিয়ারি তৃণমূলের সংখ্যালঘু নেতাদের। জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলে SIR বিরোধিতায় সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। এই এলাকায় 20,000 ভোটারের মধ্যে 2,500 বিচারাধীন তালিকায়। জলপাইগুড়ি জেলায় মোট বিচারাধীন তালিকায় রয়েছেন 1,08,000 ভোটার। যেভাবে মানুষদেরকে বঞ্চিত করা হচ্ছে ভোটার তালিকা থেকে, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, আমাদের পরিষ্কার কথা, এই বৈধ ভোটারের নাম যদি আগামী বিধানসভা ভোটে আমরা দেখি যে উঠে নাই, তাহলে কিন্তু আমরা বাহাদুরে ভোট হতে দেব না। পলাশান যেটা বললো, আমারও এক কথা, ভোট হতে আমরা দেব না। আমরা দেখতে চাই কত কেন্দ্র বাহিনী রয়েছে এবং নির্বাচন কমিশনের কত দম আছে। প্রয়োজনে আমরা জীবনের বিনিময়ে হলেও, আমরা প্রাণ দিয়ে হলেও এই মানুষদের নাম আমরা ভোটার তালিকায় তুলব, যেভাবে হোক জ্ঞানী হাউ। যে জাজ কমিটি করা হয়েছে সুপ্রিম কোর্টের থেকে, তারা দেখছে এবং তারা আগামীতে সেটা পাস করবে এবং তারপরে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। এই সাপ্লিমেন্টারি লিস্ট আমরা দেখব। এই সাপ্লিমেন্টারি লিস্টে কোনো মতেই যদি দেখা যায় যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে বা ডিলিটেড যারা হয়েছে তাদের নাম যদি তোলা না হয়, তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যাব। বাবার নাম হলো বিশার মোহাম্মদ, এখানে এক জায়গায় লাগছে বিশার মোহাম্মদ, এক জায়গায় লাগছে বিশারুল হক। এই যে নামের গণ্ডগোলের কারণে আমাদের দুই স্বামী স্ত্রীরা আমার নাম সিল মারে দিচ্ছে। আমি যেটা বুঝতে পারছি, টোটাল হিংসামূলক জিনিসটা। কারণ অন্য জাতিগুলোর নাম রেখে দিছে অল্প স্বল্প, কিন্তু আমাদের এই বুথে মিনিমাম 185 জন লোকের নাম মনে করো সিল মারছে, বাতিল এবং ডিলিট। ভারতীয় জনতা পার্টির সমর্থক এরকম প্রচুর লোকের নাম নেই, কিন্তু ওনার যে একটা ভয়ঙ্কর কথা বলছে, ভয়ঙ্কর স্পর্ধা নিয়ে কথা বলছে যে ইলেকশনটাই করতে দেবে না, বিধানসভা ইলেকশনটাই করতে দেবে না। আমি আপনাদের মাধ্যমের মধ্যে জানিয়ে রাখি যে ওনারা এই স্পর্ধা দেখানো উচিত না, খুব ভুল করছে। এইটা বাংলাদেশ না, এটা পাকিস্তান না, আর কেন্দ্রে যে সরকার বসে আছে জামাতের সরকার না, এটা মাথায় রাখতে হবে। ইলেকশন বন্ধ করতে গেলে কি হাল হবে ওনারা কল্পনা করতে পারছে না। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, এতক্ষণ আমরা দেখেছিলাম রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির রথযাত্রা আটকানো হচ্ছে এবং কোথাও কোথাও প্রচার মিছিলেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ হচ্ছে। এবার পুরুলিয়ার ছবি দেখাবো। পরিবর্তন রথ ঢোকার আগে পুরুলিয়ায় আক্রান্ত বিজেপি। বলরামপুরের রসুলডিতে বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর করা হলো। এবার পুরো ছবিটা দেখাবো। বলরামপুরের বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো, তার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পতাকা লাগানো নিয়ে তুলকালা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে। আজকে আমরা ঝান্ডা বাঁধতেছি, আমাদের গন্ডু করতারা
আমরা চাইছি না রসল্ডি। পুরুলিয়ায় পরিবর্তন রথ ঢোকার আগে এই পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী তপন। পুলিশ কি সেখানে উপস্থিত ছিল না? এবং আরো একটা বিষয় জানতে চাইবো, যারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের হয়েছে বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ কোনো দায়ের হয়নি, তবে ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তোমায় বলি যে আজ বাঘমুন্ডি বলরামপুর যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর দিয়ে যখন বিভিন্ন রাস্তার ধারে ধারে যখন এই পরিবর্তন যাত্রার বিজেপি কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিল, সেই সময় রসুলডি গ্রাম, সেই রসুলডি গ্রাম হচ্ছে একদম সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। সেইখানে যখন রাস্তা দিয়ে যখন লাগাতে এই পোস্টার বা ব্যানার যখন লাগাতে যাচ্ছিল, সেই সময় তাদের সাথে প্রথমে বচসা, তারপরেই তাদের মারামারি শুরু হয় এবং এরপরেই বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়। পাশাপাশি বিধায়কের যে গাড়ি, সেই বিধায়কের গাড়িকেও ভাঙচুর করা হয়। সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার গাড়িতে যেভাবে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন, ঠিক কি হয়েছিল? আপনি ঠিকঠাক রয়েছেন এখন? আজকে আমাদের গত 7 তারিখ যে পরিবর্তন রথযাত্রা আমাদের শুরু হয়েছে, সেই ওই রোড দিয়ে রথ আসার আমাদের কথা ছিল। আমরা তখন সেই রাস্তার উপরে ঝান্ডা লাগানো ছিলাম, আমিও স্পটে ছিলাম, ঝান্ডা বানছিলাম আমাদের দলীয় পতাকা। সেই পতাকা লাগানোর সময় রসল্ডি হরিপালডি বলে বলরামপুর ব্লকের একটা গ্রাম আছে, সেই গ্রামে মসজিদ থেকে আচমকা 500-600 লোক জেহাদি আমাদের উপর কাঙ্গি, তরোয়াল, লাঠি, রড নিয়ে হামলা করে এবং আমাদের 5-6 জনা এখন সিরিয়াস আছে এবং আমার গাড়ির উপর হামলা করে। আমার যদি সিকিউরিটি না থাকতো হয়তো আমাকে জানে ওরা মারিয়ে ফেলতো। তাই এবং আইসির নেতৃত্বে আইসি ওইখানে স্পটে দাঁড়িয়ে আছেন, আগে সূচনা আইসিকে দিয়েছিলাম, এখানে আমরা ঝান্ডা বাঁধবো। আইসি দাঁড়িয়ে আছে, আইসি দাঁড়া থাকাকালীন আইসির নেতৃত্বে জেহাদিরা আমাদেরকে তাড়া করে। তো আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি এইটা আমি আজকে প্রত্যেকটা পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকটা জনগণের কাছে আমরা অনুরোধ, আমরা বাংলাদেশে বাস করছি না আমরা পশ্চিমবঙ্গে বলরামপুর, পুরুলিয়া জেলার বলরামপুরে বাস করছি। তাই আজকে ওই জিহাদিদের যে পুলিশের সামনে আপনার গাড়িতে ভাঙচুর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, একজন বিধায়কের গাড়িতে এভাবে হামলা চালানো হলো, কাজটা রীতিমতো ভেঙে গিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আপনারা কিছু বলবেন? দেখুন, আমি কি বলছি, ওইখানে পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে, তো রাজ্য পুলিশ এবং আইসির নেতৃত্বে আইসি ওইখানে দাঁড়িয়ে আছে। আইসি আমি তো বারবার বললাম আপনাদেরকে, আইসির নেতৃত্বে ঝামেলাটা করা হয়েছে। কারা করলো? এইখানে যে মসজিদটা ছিল, মসজিদে 500-600 জেহাদি আছে। আমি তাই পুলিশ প্রশাসনকে বলবো, রসল্ডি হরিপালডির মসজিদে তল্লাশি করা হোক, কি কি অস্ত্র রাখা আছে। আর রসল্ডি হরিপালডির প্রত্যেকটা গ্রামে পুলিশ প্রশাসনকে বলবো সার্চ করে যত বাংলাদেশি জেহাদিদের ওইখানে আশ্রয় দিয়ে আছে ভোটে মানে আর কি বৈতরণী পার করার জন্য। তাই প্রত্যেকটা ঘরে যদি সার্চ করা হয়, কমসে কম 2-5 হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গা জেহাদি আছে। তাই আমি বলবো অবিলম্বে। আমরা কথা বললাম বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর সঙ্গে, যার গাড়িতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ, এবং তিনি বলছেন যে পুলিশের নেতৃত্বে তার গাড়িতে এভাবে হামলা চালানো হয়েছে। আজকে আমরা ঝান্ডা বাঁধতেছি, আমাদের কান্ডু করতারা, আমরা চাইছি না রসল্ডি আমাদের গাড়িকে ভাঙচুর করেছে, আমাদের কার্যকর্তার উপরে পাথর বৃষ্টি করেছে। আজকে ঝান্ডা লাগার জন্য আমাদের কার্যকর্তাকে হাত লাগা হয়েছে, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাদের এমএলএ সাহেব ওইখানে আছে। দেখুন, ভোটের দিন এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু নেতারা তাদের ধমক চমকের কিন্তু শেষ নেই। বাঁকুড়ায় বিজেপি বিধায়ক সাংসদকে চড় মারার হুমকিও তৃণমূল নেতার। সৌমিত্র খা, দিবাকর ঘরামিকে বেনজির আক্রমণ সোনামুখীর উপপুর প্রধানের। দলে পয়েন্ট বাড়াতেই গরমাগরম কথা, কটাক্ষ বিজেপি বিধায়ক। দিবাকর বাবু এসে যখন রামের গল্প শোনায়, তখন মনে হয় ওই সৌমিত্রকা দিবাকরকে সবকটে দুটো গালে থাপ্পড় মেরে বলি, তোরা আমাদেরকে কি বুঝবি রামের কথা? আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান, জন্ম থেকে আমরা হিন্দু, তোদের মতো ধান্দাবাজদের কাছে আমাদেরকে হিন্দুত্বের কথা শুনতে হবে না।
এসব বলার কারণ হচ্ছে উনি ধীরে ধীরে ওনার দলে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন। সামনে নির্বাচন, একটু টিভির পর্দায় ওনাকে দেখাবে, এসবের জন্যই উনি জেনে শুনে এসব কথা বলে থাকেন। তো এসব বলে কোনো লাভ হবে না। সোনামুখীর জনগণ এই 2026-এর নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাদের গালেই সপাটে ফের চড় মারবেন, ওনারা তার জন্য প্রস্তুত। এদিকে তৃণমূল কর্মীদের কবজি কাটার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি নেতা। দলীয় কর্মীদের মারধরের ঘটনায় হুমকি গলসির বিজেপি নেতার। ভোটের মুখে বিজেপি নেতার মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতার কবজি কাটার পাল্টা তোপ দেখেছে আবার তৃণমূল। 3রা মার্চ গলসির মহড়া গ্রামে আক্রান্ত 2 বিজেপি কর্মী, মারধরে মাথা ফাটে বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। মারধরের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি আমাদেরকে এইভাবে হামলা করে, আমরা পাল্টা হামলা করব। পাল্টা হামলা মানে গুড় বাতাসা বা মিষ্টি দেব না। আমাদের যদি মাথার টিচ করে, আমরা ওনাদের পা হাত ভেঙে দেব, প্রয়োজন হলে হাতের কবজিও কেটে নেব। এটা ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টি সহ্য করবে না। একটা সময় সিপিএম কংগ্রেসের তৃণমূলের লোকেদের কবজি কেটে দিত। এখন যিনি বলছেন, এনারও অতীত ঘাটলে দেখা যাবে তার শরীরে বামেদের রক্তই বইছে। তাই আমরা বারবার বলি, যাহাই বাম তাহাই রাম। এটা নতুন কিছু নয়। আর বিজেপিকে আমরাও চ্যালেঞ্জ করলাম, আসুন ভোটের ময়দানে রাজনৈতিকভাবে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, চোখে চোখ রেখে কথা হবে। আর এই মুহূর্তে আরো একবার নজর রাখতে হচ্ছে ধর্মতলার দিকে। মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্ণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হসপিটাল থেকে যেভাবে মৃত্যু হয়েছে, হসপিটাল সার্টিফিকেট তো দিয়েছে, এবার কমিশন যদি না মানে সেটা আলাদা ব্যাপার। আজকে মিছিলে মমতার কাছে যাব, কিছু দাবি দেওয়া নেই। আমার ফ্যামিলির কাউকে চাকরি দেওয়া হোক, আমরা এটা বিরোধ জানাতে চাইছি। মাথাতে আপনি দেখবেন ইসিআই লেখা আছে, এখানে এসআইআর লেখা আছে, মানে দিল্লিতে বসে এসআইআর করাচ্ছে আর হ্যারাসমেন্ট হচ্ছে কে, বিএলও অ্যান্ড সিটিজেন অফ বেঙ্গল। সেটা আমরা বিরোধ করছি। কেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি কি এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেঙ্গলের বিএলওকে আর বিএলওদেরকে কয়েদি বানিয়ে রেখে দিয়েছে, সেটা আমি বিরোধ জানাতে চাইছি। এছাড়া তো আর ওনার কোনো রাস্তা নেই। এবং 2026-এর নির্বাচনের পরে ওনাকে এই ভূমিকাটাই পালন করতে হবে, যেটা 2011-র আগে উনি করে এসছেন বিরোধী দলনেত্রী হিসেবে ধর্ণা। ঠিক 2026-এর নির্বাচনের পরে ওনাকে ধর্ণা প্রদর্শনী করতে হবে, তাই এখন থেকে সেটার অভ্যাস উনি করছেন। এসআইআর এ লাখ লাখ নাম বাদ, বিবেচনাধীন 60 লাখেরও বেশি। তৃণমূলকে নিশানা মৌসুম ব্যানার্জি। এসব করে ভোট বিভাজনের চেষ্টা হচ্ছে। তৃণমূল বিজেপি সেটিং এ অভিযোগ, এবং সেই অভিযোগের স্বরূপ সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরা মৌসুম। যেই দিকে যাচ্ছে, যেভাবে পোলারাইজেশন করা হচ্ছে, যেখানে 70% মাইনরিটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, 30% আমাদের হিন্দু ভাই বোনদের নাম বাদ দেওয়া হচ্ছে, তো একটা তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে। এটা কোন লেভেলে যাবে, এটা তো আমরাও আতঙ্কিত। আমরা চাইছি না, আমরা চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন হোক। তৃণমূল আর বিজেপির আতাত আছে, কারণ কি ওনারা চাইছেন যে হিন্দু ভোটাররা একদিকে চলে যাক, মুসলিম ভোটাররা একদিকে চলে যাক। তো এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি রাজ্যে থাকি, আমি কেন্দ্রে থাকি, এটা তো একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, এবং এটা অনেক দিন ধরেই চলছে, আমরা ভালো করে বুঝতে পারি। আমি তো তৃণমূলে ছিলাম, তৃণমূলের হয়ে আমি কাজও করেছি, লড়াই করেছি, কিন্তু এই ধরনের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা আমি বুঝতে পারি, এখন বুঝতে পারছি। 2021 সালে আমরা দেখলাম, এখন বুঝতে পারছি, এবং 26-এ এই পরিকল্পনা করে হঠাৎ করে এনআরসি হবে, এরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2021 সালে। তো ওইটাতে তো একটা ভোটের সমীকরণ, পোলারাইজেশন হয়েছিল। হঠাৎ করে এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে কেন, এডুকেশন লিস্ট কেন করা হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই একটা প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজি। আমাদের সহকর্মী সুব্রতর সঙ্গে রয়েছেন। সুব্রত, মৌসুম ব্যানার্জির খুব বেশি দিন হয়নি তৃণমূল ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন, এতদিন তিনি বুঝতেই পারেন বিজেপি সেটিং যে অভিযোগ তিনি করছেন সেভাবে চলছে, সেটা তিনি বেরোনোর পর বুঝতে পারলেন। হ্যাঁ, একদমই তাই। তিনি তাই বলছেন যে এর আগে যখন তিনি
তৃণমূলে ছিলেন তখনও এই পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা গভীর ষড়যন্ত্রের কথা বলছেন তিনি। এবং আজকেও এখানে ধর্ণা মঞ্চের মধ্যে আমি রয়েছি এবং সে গতকাল থেকে এই ধর্ণা মঞ্চ শুরু হয়েছে, ধর্ণায় বসেছেন মৌসম নূর। কালকেই আপনি একটা অভিযোগ করছিলেন যে গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র মূলত লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া, এবং সেক্ষেত্রে তৃণমূল বিজেপি একটা এক জায়গায়, এবং যখন আপনি নিজে তৃণমূলে ছিলেন তখনও কিছুটা হলেও আঁচ পাচ্ছিলেন। এই কথাটা কি ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করা হচ্ছে? ষড়যন্ত্র এটাই, বিশেষ করে আমরা যখন 28 তারিখ ফেব্রুয়ারিতে যে ভোটার তালিকা বেরোলো, এটাতে প্রমাণ হয়ে গেল যে আমাদের ইলেকশন কমিশন ওনারা একটা পাপেট হিসেবে কাজ করছেন বিজেপি এবং তৃণমূলের। আজকে মালদা জেলাতে 8,28,080 ভাই বোনদের নাম বাদ দেওয়া হয়েছে, এডুকেটেড লিস্টে ওদেরকে ফেলে দেওয়া হয়েছে। তাই আগামী দিনে যে ভোট হবে, বিধানসভা যে নির্বাচন হবে, তাদের নাম ইনক্লুডেড থাকবে কি থাকবে না, এটা এখন অবধি আমাদের কাছে কিন্তু কোনো ক্লারিফিকেশন নেই। বলা যেতেই পারে যে হ্যাঁ হতে পারে, করা যেতে পারে কি, মানে তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেট্রো ওয়াই চ্যানেলে ভোটারদের, মানে ন্যায্য ভোটারদের অধিকার যাতে কেড়ে না নেওয়া হয় সেই দাবিতে তিনি অবস্থানে বসেছেন। এদিকে তিনি দুদিন ধরে এখানে অবস্থান করছেন, তারও কিন্তু দাবি সেই একই, কিন্তু তিনি সেই দাবির ক্ষেত্রে পেছনে তত্ত্ব খাড়া করছেন যে তৃণমূল এবং বিজেপি সেটিং করে এই সমস্ত পরিস্থিতিটা তৈরি করছেন। বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই ন্যায্য যাদের ভোটার যারা রয়েছে তাদেরকে যাতে বাদ না, এই দাবিতেই তিনি ধর্নায় বসছেন। কিন্তু আপনি বলছেন যে তৃণমূল এবং বিজেপি একটা গভীর ষড়যন্ত্র করছে, তো তাহলে এই ধর্নায় বসাটা কিভাবে দেখছেন মমতা? পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড, একটা ড্রামা চলছে, বুঝলেন? কারণ একটা 2021 সালেও এনআরসির নাম করে একটা বিভাজন সৃষ্টি করা হলো, পোলারাইজেশন হয়েছে, আবার সেই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কেন এর পার্শ্ববর্তী জেলা বিহারেও তো এসআইআর হলো, কই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এসব সমস্যা তো হলো না, বেঙ্গলে কেন হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। এবং সেখানে টাইম নিয়ে এসআইআর করা হয়েছে, এখানে এত তাড়াহুড়ো করে এসআইআর করার মানেটা কি? 2002 সালেও তো এসআইআর হয়েছিল, তখনও তো সমস্যা হয়নি। এইবার এইভাবে এসআইআর কেন করা হচ্ছে, যেখানে মানুষ আতঙ্কিত এবং মানুষ কিন্তু পোলারাইজড হয়ে যাচ্ছে? কারণ আজকে আমরা দেখছি লিস্টে মালদা জেলাতে আমি বললাম 8,28,000, পুরো পশ্চিমবঙ্গে যেভাবে নাম বাদ গেছে, 70% মাইনরিটিদের নাম বাদ গেছে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো পোলারাইজেশন, বিভাজনের রাজনীতি চলছে এবং এই রাজনীতি করে তৃণমূল এবং বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে। 2021-এও কিন্তু যে এই একই রকম ভাবে কি সংখ্যালঘু সম্প্রদায়কে তুমি কথা বলো, কিন্তু আমরা মৌসুম ম্যানেজার নোট তার স্পষ্ট অভিযোগ শুনতে পেলাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা সব থেকে বেশি সংখ্যালঘু ভোটার, সেখানে বেশি সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, মুর্শিদাবাদের সব থেকে বেশি, সেই জায়গায় বিভাজনের রাজনীতি করছে এবং সেটা তৃণমূল এবং বিজেপি আঁতাত করে করছে বলে অভিযোগ করছেন মৌসুম নূর, কংগ্রেস নেতা, সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। নজর রাখতে হচ্ছে বারাসতের দিকে, এসআইআর হয়রানির অভিযোগ, সেখানে নাম বাদ পড়া ভোটারদের ফর্ম জমা ঘিরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেন এই বিভ্রান্তি, নির্দেশিকা কি স্পষ্ট করে দেওয়া হয়নি? দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী। দীপঙ্কর, বিভ্রান্তি কেন, কি কারণে? দেখো, বিভ্রান্তি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে সমস্ত মানুষজন গতকাল সারাদিন ধরে প্রায় 5 থেকে 7 ঘন্টা ডিএম অফিসে দাঁড়িয়ে লাইন দিয়ে ফর্ম জমা দিতে গেছিলেন, তাদেরকে স্ট্যাম্প মেরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল বিডিও অফিসে আসতে। আজকে ফের সেই লোকগুলো আবার দেখো বিডিও অফিসে এসে তারা লাইন দিচ্ছেন। এটা হচ্ছে বাইরের লাইন, এরা কেউ সকাল 10টা, কেউ 12টা থেকে লাইন দিচ্ছেন। ভিতরে এর থেকে আরও বেশি পরিমাণ মানুষ রয়েছেন, তারা একই রকমভাবে লাইন দিয়ে এই ভোটার তালিকাতে নাম তোলবার জন্য লড়াই করছে, দাঁড়িয়ে রয়েছেন। আপনারা কি সমস্যা আপনার? আমার এই মানে নামে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি এসেছি। কালকে কি ডিএম অফিসে ছিলেন? না, কালকে না, ডাইরেক্ট আমি এখানে এসেছি। জানতে পেরেছেন এখানে? হ্যাঁ, দিলে কি হয়ে যাবে? হয়ে যাবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ এর আগে তো আমার ভিডিওতে ডেকেছিল, আমি গিয়েছিলাম, সেখানে ডকুমেন্টস সব জমা দিয়েছি, তা সত্ত্বেও যে এরকম হচ্ছে, এটা আমরা লাইনে আছে 10টা থেকে। তারপর কি বলছে এখন? এখন নেয়নি, কখন ভেতরে ঢুকাবে, পরে দেবে, যখন নেবে তখন দিতে হবে। আরো কয়েকজন মানুষের সঙ্গে কথা বলি। কোথা থেকে আসছেন? দত্তপুকুর থেকে। দত্তপুকুর থেকে এসেছেন, কি সমস্যা আপনার? নাম না, আমরা দেখছিলাম ছবি, আপনাদেরকে দেখাচ্ছিলাম
একদিকে বিডিও অফিসের ছবি দেখাচ্ছিলাম, অন্যদিকে ডিএম অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। মানুষ কোথায় যাবেন এখনো পর্যন্ত তাদের কাছে গোটা বিষয়টা পরিষ্কার নয়। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কেউ যাচ্ছেন ডিএম অফিসে, সেখান থেকে যাচ্ছেন বিডিও অফিসে, কেউ সরাসরি বিডিও অফিসে আসছেন, কেউ সরাসরি ডিএম অফিসে যাচ্ছেন। বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তারা, কিন্তু সঠিক নিয়মটা কি অনেকের কাছে এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এর পাশাপাশি তারা তো কাগজপত্র জমা করছেন, কিন্তু নাম কি উঠবে এই আশঙ্কাও কিন্তু তাদের তাড়া করে বেড়াচ্ছে। আমাদের নামগুলো বাতিল দিচ্ছে, আর বারবার এরকম, আমি একটা রুগী মানুষ, আমার বারবার আসতে মানে খুব শরীর খারাপ করছে। আজকে আবেদন জমা দিলাম, তারপরে কি হবে কি না হবে তাও বলতে পারছি। ডিএম অফিসে গেছি, আজকে সকালেও গেছি, সেখান থেকে আমাকে রিটার্ন করেছে। গেছি ওই 10টার সময় গেছি ডিএম অফিসে। ডিএম অফিসে ওখানে 5 ঘন্টা ছিলাম, 4:30 ওখান থেকে বেরিয়েছি। বেরোনোর পরে স্টাম্প এখানে মেরে দিয়েছে, বলে তোমার এখানে জমা নেই, শুধু স্টাম্প মেরে দিয়েছে। হিয়ারিংয়ে ডেকেছিল, কিন্তু হিয়ারিংয়েও আর কোনো ডকুমেন্টস চায়নি, মানে দাদুর বাবা মার সব ডকুমেন্টস দিয়ে উনি আর কোনো বলেনি যে কোনো ডকুমেন্টস আমার আরও লাগবে কি না। পরে দেখলাম ডিলিট হয়ে গেছে নাম, আর বিএলও বললো সমস্ত কিছু নিয়ে এখানে আসতে। কালকে ওখানে গিয়ে লাইন দিলাম 3-4 ঘন্টা, জাস্ট গেলাম, ওনারা একটা স্ট্যাম্প মেরে দিয়েছেন, বলছে আপনার এই যে স্ট্যাম্পটা ডিএম অফিস থেকে মেরে দিয়েছেন, আর উনি বলেছেন যে আজকে বিডিও অফিসে গিয়ে জমা দিন। 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, ভিড়ভাড় করে, জাস্ট এগুলো দেখলো না, কিছু একটা স্ট্যাম্প মারলো, আর এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট নট ভেরিফাইড। তাহলে কি হলো কালকে সারাদিন ধরে শুধু এই স্ট্যাম্পের জন্য দাঁড়িয়ে থাকতো না এতক্ষণ ধরে। ভোট যখন আসে তখন তো পুরো একদম ডেকে ডেকে ভোট দিতে নিয়ে চলে যায়, আর এখন তো নামই কেটে দিল। আমার বাবার 2002-এ নাম আছে, তারপর আমার নাম কেটে দিয়েছে, আমার সব কিছু ওকে আছে।